বিরাজ মালহোত্রা তার কালো চকচকে গাড়ির পেছনের সিটে বসেছিলেন। তার হাতে কোম্পানির ত্রৈমাসিক রিপোর্টের ফাইল ছিল এবং কপালে চিন্তার গভীর রেখা ফুটে উঠেছিল। মালহোত্রা ইন্ডাস্ট্রিজ, যা একসময় দেশের 5টি বড় কোম্পানির মধ্যে গণ্য হতো, এখন তার ডোবার মুখে দাঁড়িয়েছিল। গত 6 মাসে কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিরাজ ফাইলের আরও একটি পাতা উল্টালেন। তার চোখ লাল ছিল এবং ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। গত রাতে তিনি মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছিলেন। বোর্ড মিটিং কাল সকালে ছিল এবং তার কাছে এখনও কোনো সঠিক সমাধান ছিল না। বিনিয়োগকারীরা ক্রমাগত টাকা ফেরত চাইছিল এবং ব্যাংকও ঋণ আদায়ের হুমকি দিচ্ছিল। গাড়িটি একটি লাল বাতিতে থামল। বিরাজ জানালা দিয়ে বাইরে তাকালেন। রাস্তার পাশে ছোট শিশুরা খবরের কাগজ বিক্রি করছিল। কেউ রক্ত বিক্রি করছিল, আবার কেউ ভিক্ষা করছিল। এই দৃশ্যগুলোর সাথে বিরাজের কোনো সম্পর্ক ছিল না। তার দুনিয়া শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, দামি পার্টি এবং বড় বড় চুক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। দারিদ্র্য এবং সংগ্রাম তার কাছে কেবল শব্দ ছিল, বাস্তবতা নয়। ঠিক তখনই একটি কম বয়সী ছেলে তার গাড়ির কাছে এলো। তার জামাকাপড় নোংরা ছিল এবং হাতে ছিল একটি পুরনো কাপড়। ছেলেটি গাড়ির জানালায় টোকা দিল এবং ইশারায় জিজ্ঞেস করল সে গাড়িটি পরিষ্কার করতে পারে কিনা। বিরাজের ড্রাইভার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল। বিরাজ রাগে জানালার কাঁচ নামিয়ে চিৎকার করে বললেন, এখান থেকে সরে যাও, আমার তোমার সেবার কোনো প্রয়োজন নেই, এখান থেকে ভাগো। ছেলেটি শান্তভাবে বলল, সাহেব, মাত্র 1 মিনিট, আপনি যে ফাইলটি দেখছেন তাতে কিছু ভুল মনে হচ্ছে। বিরাজ হাসলেন, তার হাসিতে বিদ্রূপ এবং অহংকার দুটোই ছিল। তুমি ফাইলের ব্যাপারে কি জানো? তোমার কাজ গাড়ি পরিষ্কার করা, ব্যবসা বোঝা নয়। নিজের কাজ করো এবং আমাকে বিরক্ত করো না, এখান থেকে সামনে যাও। ছেলেটি সাহস সঞ্চয় করে বলল, সাহেব, আমি দূর থেকেই দেখতে পেয়েছি আপনার ফাইলের 3য় পৃষ্ঠায় যে সংখ্যাটি লেখা আছে তা ভুল মনে হচ্ছে। সম্ভবত দশমিকের স্থানটি ভুল জায়গায় আছে। বিরাজের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। আমার কাজে নাক গলানোর সাহস তোমার হলো কি করে? তোমাদের মতো লোক রাস্তায় ভিক্ষা করে আর আমাকে ব্যবসা শেখাতে আসছে। চলো, ভাগো এখান থেকে। তিনি ড্রাইভারকে আদেশ দিলেন, গাড়ি চালাও। সাথে সাথে গাড়িটি এগিয়ে গেল। কিন্তু সেই ছেলেটির কথা বিরাজের মনে কোথাও আটকে রইল। তিনি ভাবলেন যে রাস্তায় গাড়ি পরিষ্কার করা একটা ছেলে তার কোম্পানির ব্যালেন্স শিটে কি ভুল ধরতে পারে। এটা তো হাস্যকর ছিল, কিন্তু তবুও কিছু একটা ছিল যা তাকে অস্থির করে তুলছিল। বিরাজ তার অফিসে পৌঁছালেন। অফিসের পরিবেশ ছিল হতাশাজনক। কর্মচারীরা চুপচাপ তাদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু সবার চোখে মুখে ভয় এবং অনিশ্চয়তা পরিষ্কার দেখা যাচ্ছিল। অনেককেই আগেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং বাকিরা তাদের পালার অপেক্ষা করছিল। বিরাজ তার কেবিনে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তিনি ফাইলটি খুললেন এবং 3য় পৃষ্ঠাটি ভালো করে দেখলেন। প্রথম দেখায় সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু যখন তিনি ক্যালকুলেটর বের করে নিজে হিসাব করলেন তখন তার হুঁশ উড়ে গেল। ছেলেটি ঠিকই বলছিল, 3য় পৃষ্ঠায় দশমিকের স্থানটি সত্যি ভুল ছিল। এই ছোট ভুলের কারণে পুরো রিপোর্টটি ভুল হয়ে গিয়েছিল এবং এই ভুলটি এতই সূক্ষ্ম ছিল যে কোম্পানির 3 জন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্টও এটি ধরতে পারেননি। কিন্তু রাস্তায় গাড়ি পরিষ্কার করা একটি ছেলে এক ঝলকেই এটি ধরে ফেলেছিল। বিরাজের মনে প্রথমবারের মতো লজ্জা এবং অনুশোচনার অনুভূতি জাগল। তিনি সেই ছেলেটিকে কতটা বাজেভাবে অপমান করেছিলেন, তাকে তাড়িয়ে দিয়েছিলেন, অথচ সেই ছেলেটি তাকে সাহায্য করতে চাইছিল। বিরাজ অবিলম্বে তার সহকারীকে ডাকলেন এবং বললেন, গাড়ি তৈরি করো, আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আজ সকালে আমি থেমেছিলাম। সহকারী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু সাহেব, কাল বোর্ড মিটিং আছে। আপনাকে প্রস্তুতি নিতে হবে। বিরাজ দৃঢ়ভাবে বললেন, আমি জানি, কিন্তু আগে আমাকে একটি খুব জরুরি কাজ শেষ করতে হবে। চলো। গাড়িটি সেই রাস্তায় পৌঁছালো যেখানে সকালে বিরাজ ছেলেটির সাথে দেখা করেছিলেন, কিন্তু এখন সেখানে কেউ ছিল না। বিরাজ আশেপাশে তাকালেন। তিনি কিছু দোকানদারকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ কিছু জানত না। হতাশ হয়ে বিরাজ ফিরে যেতেই যাচ্ছিলেন, তখন তিনি দূরে একটি পার্ক দেখতে পেলেন। সম্ভবত ছেলেটি সেখানে আছে। বিরাজ পার্কের দিকে এগিয়ে গেলেন। পার্কে কিছু বৃদ্ধ মানুষ বসেছিলেন এবং কিছু শিশু খেলছিল। বিরাজ একজন বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি কি একটি কম বয়সী ছেলেকে দেখেছেন যে এখানে আশেপাশে গাড়ি পরিষ্কার করে? বৃদ্ধ ব্যক্তি হাসতে হাসতে বললেন, আপনি কি অরুণের কথা বলছেন? ও সেখানে ওই গাছের নিচে বসে থাকবে। সে প্রায়ই বিকেলে ওখানে বসে বই পড়ে। বিরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বই? হ্যাঁ, বৃদ্ধ ব্যক্তি বললেন।
সে খুব শিক্ষিত ছেলে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। বিরাজ সেই গাছের দিকে এগিয়ে গেলেন। সেখানে সত্যিই সেই ছেলেটি বসেছিল। তার সামনে কিছু পুরনো বই এবং কাগজের পাতা ছড়ানো ছিল। সে কিছু লিখছিল। বিরাজ ধীরে ডাক দিলেন, তুমি অরুণ? ছেলেটি মাথা তুলল। বিরাজকে দেখেই সে চমকে গেল। সে সাথে সাথে তার বইপত্র গোছাতে শুরু করল। বিরাজ হাত জোড় করে বললেন, থামো, আমি তোমার সাথে কথা বলতে চাই। অরুণ সন্দেহের চোখে তাকালো। সাহেব, আমি আপনাকে বিরক্ত করার চেষ্টা করিনি, আমি তো শুধু। বিরাজ মাঝখানে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি, এবং তুমি ঠিক ছিলে। তৃতীয় পৃষ্ঠায় সত্যিই ভুল ছিল। তুমি আমার কোম্পানিকে একটি বিশাল বিপদ থেকে বাঁচিয়েছ। আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। অরুণ মাথা নিচু করে বলল, এতে ধন্যবাদের কিছু নেই সাহেব। বিরাজ জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে ধরলে? তোমার অ্যাকাউন্টিং এবং ফিনান্সের এত জ্ঞান কোথা থেকে এলো? অরুণ গভীর শ্বাস নিল এবং বলল, সাহেব, আমি কোনো সাধারণ গাড়ি পরিষ্কার করার লোক নই। একসময় আমিও আপনার কোম্পানিতে কাজ করতাম। বিরাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি? অরুণ তার বইগুলো একপাশে রাখল এবং গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল। বিরাজ কাছে একটি বেঞ্চে বসে পড়লেন এবং মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। সাহেব, আমার পুরো নাম অরুণ শর্মা। 3 বছর আগে আমি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স ম্যানেজমেন্টে স্নাতকোত্তর শেষ করেছিলাম। আমি আমার ক্লাসে প্রথম হয়েছিলাম এবং আমি স্বর্ণপদকও পেয়েছিলাম। আমার অধ্যাপকরা বলতেন যে সংখ্যার বোঝার আমার অদ্ভুত ক্ষমতা আছে। আমি যে কোনো জটিল গণনা চোখের পলকে সমাধান করতে পারতাম। অরুণের চোখে অতীতের স্মৃতি ভেসে উঠল। সে আরও বলল, পড়াশোনা শেষ করার পর আমি অনেক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে বেছে নিয়েছিলাম, কারণ এটি দেশের অন্যতম বাঘা কোম্পানি ছিল। আমাকে জুনিয়র ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আমার কাজ ছিল কোম্পানির আর্থিক তথ্যের বিশ্লেষণ করা এবং রিপোর্ট তৈরি করা। বিরাজ জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এখানে রাস্তায় কিভাবে এলে? অরুণ তিক্ত হাসির সাথে বলল, ধৈর্য ধরুন সাহেব, আমি সব বলছি। শুরুতে সবকিছু খুব ভালো ছিল। আমি আমার কাজে পূর্ণ পরিশ্রম এবং সততার সাথে লেগে থাকতাম। আমার সিনিয়ররাও আমার কাজে খুশি ছিলেন। কিন্তু 6 মাস পর কোম্পানিতে একজন নতুন ফিন্যান্স ম্যানেজার নিয়োগ পেলেন। তার নাম ছিল রাকেশ শর্মা। অরুণের মুখে রাগ এবং যন্ত্রণার ছাপ ফুটে উঠল। রাকেশ সাহেব বাইরে থেকে খুব ভদ্র এবং সভ্য দেখাতেন, সবসময় হাসতেন এবং সবার সাথে ভালো আচরণ করতেন, কিন্তু ভেতর থেকে তিনি অত্যন্ত ধূর্ত এবং লোভী মানুষ ছিলেন। শুরুতে তো আমি কিছু বুঝতে পারিনি, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম। বিরাজ মনোযোগ দিয়ে শুনতে শুনতে জিজ্ঞেস করলেন, শেষ পর্যন্ত কি হলো? অরুণ বলল, একদিন আমি কোম্পানির আর্থিক হিসাব পরীক্ষার কাজ পেলাম। এটি একটি নিয়মিত পরীক্ষা ছিল যা প্রতি 3 মাসে হতো। আমি যখন তথ্যগুলোর গভীরভাবে পর্যালোচনা করলাম, তখন আমি কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। কিছু লেনদেন এমন ছিল যা কাগজে কলমে দেখাচ্ছিল, কিন্তু বাস্তবে হয়নি। কিছু খরচ এমন দেখানো হয়েছিল যা কখনো করাই হয়নি। বিরাজের চোখ বড় হয়ে গেল। তোমার মানে প্রতারণা? অরুণ মাথা নাড়ল। হ্যাঁ সাহেব, কিন্তু এই প্রতারণা খুব চতুরতার সাথে করা হয়েছিল। সাধারণ নজরে এটি ধরা পড়ত না, কিন্তু আমি যখন গভীরভাবে তদন্ত করলাম, তখন আমি জানতে পারলাম যে গত 1 বছরে প্রায় 5 কোটি টাকার গবন হয়েছে। ছোট ছোট লেনদেনের মাধ্যমেই টাকা ধীরে ধীরে বের করা হয়েছিল। বিরাজের মুখে রাগ এবং বিস্ময় দুটোই ছিল। 5 কোটি টাকা, এবং কেউ জানতে পারল না? অরুণ বলল, না সাহেব, কারণ এই কাজটি খুব ভেবেচিন্তে করা হয়েছিল। যে ব্যক্তি এটি করছিলেন তিনি ছিলেন ফিনান্স বিভাগের প্রধান রাকেশ ভার্মা। তার কাছে সমস্ত ক্ষমতা ছিল এবং তিনি জানতেন কোথায় এবং কিভাবে নিজের চিহ্ন লুকোতে হয়। বিরাজ জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি করলে? অরুণ উত্তর দিল, আমি খুব দ্বিধায় ছিলাম। একদিকে আমার কর্তব্য ছিল যে আমি এই বিষয়টি ওপরের কর্মকর্তাদের জানাই, কিন্তু অন্যদিকে রাকেশ সাহেব খুব ক্ষমতাধর ছিলেন এবং আমি শুধুমাত্র একজন জুনিয়র কর্মচারী। তবুও আমি ঠিক করলাম যে আমি সত্যের সাথে থাকব। আমি সব প্রমাণ জোগাড় করলাম, প্রতিটি ভুল লেনদেনের প্রতিলিপি তৈরি করলাম, প্রতিটি সন্দেহজনক খরচের রেকর্ড প্রস্তুত করলাম। বিরাজ বললেন, তুমি সাহসিকতার কাজ করেছ। অরুণ বিষণ্ণভাবে হাসতে হাসতে বলল, সম্ভবত সাহসিকতা নয় সাহেব, বোকামি ছিল। আমি জানতাম না যে রাকেশ সাহেব কতটা বিপজ্জনক হতে পারেন। একদিন আমি আমার রিপোর্ট নিয়ে সরাসরি আপনার অফিসে যেতে চেয়েছিলাম,
কিন্তু তার আগেই রাকেশ সাহেব কোনোভাবে আমার পরিকল্পনার কথা জেনে যান। সম্ভবত কোনো সহকর্মী তাকে বলে দিয়েছিল। অরুণের কণ্ঠে ব্যথা মিশে গেল। সেদিন বিকেলে যখন আমি অফিস থেকে বের হচ্ছিলাম, তখন রাকেশ সাহেব আমাকে তার কেবিনে ডাকলেন। আমি গেলাম। সেখানে তার সাথে আরও 2 জন সিনিয়র কর্মকর্তা বসেছিলেন। রাকেশ সাহেব খুব স্নেহ করে আমাকে বসতে বললেন। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি করছি এবং কি বিষয়ে রিপোর্ট তৈরি করছি। বিরাজ জিজ্ঞেস করলেন, তুমি কি বললে? অরুণ উত্তর দিল, আমি সত্য বলে দিলাম। আমি বললাম যে আমি কোম্পানির হিসাবে কিছু গড়বড় পেয়েছি এবং আমি তা তদন্ত করছি। রাকেশ সাহেব প্রথমে তো খুব শান্ত ছিলেন। তারপর তিনি আমার কাছে সেই ফাইলটি চাইলেন যেখানে আমি সব প্রমাণ সংগ্রহ করেছিলাম। আমি বুঝতে পারিনি এবং আমি সেই ফাইলটি তাকে দিয়ে দিলাম। অরুণ নিজের মাথা চেপে ধরল। এটি ছিল আমার সবচেয়ে বড় ভুল। রাকেশ সাহেব সেই ফাইলটি নিলেন এবং তার পাতা উল্টাতে লাগলেন। তারপর হঠাৎ তার চেহারা বদলে গেল। তিনি রাগে লাল হয়ে গেলেন। তিনি আমার উপর চিৎকার করতে শুরু করলেন। বললেন যে আমি কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আমি মিথ্যে অভিযোগ লাগাচ্ছি। বিরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার কাছে তো প্রমাণ ছিল। অরুণ তিক্ত হাসি হাসল। প্রমাণ সাহেব, প্রমাণ তো আমার কাছে ছিল, কিন্তু সেই ফাইলটি রাকেশ সাহেবের হাতে ছিল এবং পরদিন সকালে যখন আমাকে HR বিভাগে ডাকা হলো, তখন আমার উপর অভিযোগ আনা হলো যে আমি কোম্পানির গোপনীয় তথ্য চুরি করেছি। বলা হলো যে আমি কোম্পানির তথ্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে বিক্রি করার পরিকল্পনা করছিলাম। বিরাজের মুখ দিয়ে বেরোলো, এটা তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। অরুণ বলল, হ্যাঁ সাহেব, কিন্তু সেই সময় কেউ আমার কথা শোনেনি। রাকেশ সাহেব সবকিছু এত চতুরতার সাথে সাজিয়েছিলেন যে আমাকেই দোষী মনে হচ্ছিল। তিনি আমার কম্পিউটারে কিছু ভুয়া ইমেল এবং নথিপত্র ঢুকিয়ে দিয়েছিলেন। আমার অ্যাকাউন্টে একটি বড় অঙ্কের টাকা এসেছে বলে দেখানো হলো, যা আমি ঘুষ হিসেবে পেয়েছি। অরুণের চোখে জল এসে গেল। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমি বলেছি যে এসব মিথ্যা, কিন্তু কেউ শুনল না। আমাকে অবিলম্বে চাকরি থেকে বের করে দেওয়া হলো। কোম্পানি আমার বিরুদ্ধে পুলিশে রিপোর্টও দায়ের করে দিল। পরবর্তী কয়েক মাস আমি আদালত এবং পুলিশ স্টেশনের চক্কর কাটতে থাকলাম। বিরাজ রাগে মুষ্টিবদ্ধ করলেন, এটা তো তোমার সাথে অনেক বড় অবিচার হয়েছে। অরুণ বলল, আমার বাবা একটি ছোট গ্রামের স্কুল শিক্ষক ছিলেন। তিনি তার সারা জীবনের উপার্জন আমার পড়াশোনায় লাগিয়েছিলেন। যখন তিনি আমার ব্যাপারে এসব জানতে পারলেন, তিনি ভেঙে পড়লেন। তার হার্ট অ্যাটাক হলো এবং তিনি বাঁচলেন না। আমার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এসব সহ্য করা তার জন্য খুব কঠিন ছিল। অরুণ তার চোখের জল মুছল। আমার কাছে না টাকা অবশিষ্ট রইল, না কোনো অবলম্বন। আমার সব বন্ধুরা আমার থেকে দূরে সরে গেল। কেউ আমাকে বিশ্বাস করল না। আমি কোথাও চাকরি পেলাম না, কারণ মালহোত্রা ইন্ডাস্ট্রিজের মতো বড় কোম্পানি আমার বিরুদ্ধে কেস করেছিল। কেউ আমাকে কাজে রাখতে চাইত না। বিরাজ জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি করলে? অরুণ উত্তর দিল, আমি ভেঙে পড়েছিলাম সাহেব, কিন্তু হার মানিনি। আমি ছোটোখাটো কাজ করা শুরু করলাম। প্রথমে আমি একটি দোকানে বাসন ধোয়ার কাজ করলাম। তারপর রাস্তায় গাড়ি পরিষ্কার করতে লাগলাম। অন্তত এতটুকু তো আয় করে নিতাম যে আমার মায়ের ওষুধ আসে এবং 2 বেলার রুটি জুটত। বিরাজের মন ভরে এলো। তিনি কখনো ভাবেননি যে তার নিজের কোম্পানিতে এত বড় অন্যায় হতে পারে। অরুণ আরও বলল, কিন্তু আমি পড়াশোনা ছাড়িনি। আমি যেটুকু টাকা বাঁচাতে পারতাম তা দিয়ে পুরনো বই কিনে নিতাম। বিকেলে এখানে পার্কে বসে পড়তাম। আমার আশা ছিল যে একদিন সত্য সামনে আসবে এবং আমি ন্যায় বিচার পাব। বিরাজ গভীর শ্বাস নিলেন। তার মনে ঝড় উঠছিল। তার নিজের কোম্পানির ওপর লজ্জা আসছিল। একটি প্রতিভাবান এবং সৎ যুবকের সাথে এত বড় অবিচার হয়েছে এবং তিনি খবরটুকুও জানতেন না। বিরাজ অরুণের হাত ধরলেন এবং বললেন, অরুণ, আমার খুব আফসোস হচ্ছে। আমি জানতাম না যে আমার কোম্পানিতে এসব হচ্ছে, কিন্তু এখন আমি কথা দিচ্ছি যে তুমি ন্যায় বিচার পাবে। রাকেশ ভার্মা তার কাজের শাস্তি পাবে। অরুণ অবিশ্বাসের সাথে তাকালো। কিন্তু সাহেব, বিরাজ দৃঢ়তার সাথে বললেন, কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে যাবে। আমরা মিলেই সমস্যা সমাধান করব এবং শুধু রাকেশকে নয়, কোম্পানির সমস্ত সমস্যাও ঠিক করব। বিরাজ তার গাড়ির দরজা খুললেন এবং অরুণকে বললেন, চলো আমার সাথে, আমাদের কাছে খুব কম সময় আছে। কাল সকালে বোর্ড মিটিং এবং আমাদের তার আগে সব কিছু প্রস্তুত করতে হবে। অরুণ সংকোচের সাথে বলল, কিন্তু সাহেব, আমি এই অবস্থায় আপনার সাথে কিভাবে যেতে পারি? দেখুন আমার জামাকাপড় কতটা নোংরা এবং ছেঁড়া, লোকে কি বলবে? বিরাজ হাসতে হাসতে বললেন,
আমি পরোয়া করি না লোকে কি বলে, আমি পরোয়া করি তোমার মাথায় কি আছে তা নিয়ে। তোমার জামা কাপড় নয়, তোমার যোগ্যতা আমার কাজের। চলো, দেরি করো না। অরুণ তার বইপত্র গুছিয়ে নিল এবং বিরাজের সাথে গাড়িতে বসে পড়ল। সারা রাস্তা দুজনেই চুপ থাকল। অরুণের চোখে এখনও অবিশ্বাস ছিল। তার মনে হচ্ছিল যেন এটা কোনো স্বপ্ন। সে ভাবছিল যে সত্যিই কি তার জীবন বদলাতে চলেছে, নাকি এটি কেবল আরও একটি ধোঁকা। গাড়িটি বিরাজের বিশাল বাংলোর সামনে থামল। অরুণ যখন বাংলোটি দেখল তখন তার চোখ বড় হয়ে গেল। এত বড় এবং সুন্দর বাড়ি সে কেবল সিনেমাতেই দেখেছিল। বিরাজ তাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরে সব কিছু অত্যন্ত আলিশান ছিল। চকচকে মার্বেলের মেঝে, দামি ঝাড়বাতি এবং দেয়ালে ঝোলানো দামি পেইন্টিং। অরুণ অস্বস্তি বোধ করছিল। সে তার নোংরা পোশাকে সেখানে একদম বেমানান লাগছিল। বিরাজ তার চাকরকে ডাকলেন এবং বললেন, রমেশ, একে ওপরের ঘরে নিয়ে যাও, একে স্নান করার জন্য সব কিছু দাও এবং আমার কাপড় থেকে কিছু পরিষ্কার কাপড়ও দিয়ে দিও। আর হ্যাঁ, এর জন্য খাবারের ব্যবস্থাও করো। রমেশ অরুণকে ওপরে নিয়ে গেল। অরুণ যখন ঘরটি দেখল সে অবাক হয়ে গেল। ঘরটি এত বড় ছিল যে তার পুরো বাড়ি তাতে ঢুকে যাবে। সে কয়েক মাস পর গরম জলে স্নান করল, পরিষ্কার এবং দামি কাপড় পরল। যখন সে নিচে এলো তখন তাকে একদম অন্যরকম দেখাচ্ছিল। বিরাজ তাকে দেখলেন এবং হাসলেন। এখন তোমাকে আসল অরুণ শর্মার মতো দেখাচ্ছে, সেই যুবক যে স্বর্ণপদক বিজয়ী ছিল। অরুণ লজ্জা পেয়ে বলল, ধন্যবাদ সাহেব। বিরাজ বললেন, আমাকে সাহেব বলো না, আমাকে বিরাজ বলো। এখন আমরা একটা টিম। খাবার খাওয়ার পর বিরাজ অরুণকে তার স্টাডি রুমে নিয়ে গেলেন। সেখানে একটি বড় টেবিলে কোম্পানির সমস্ত ফাইল এবং কাগজপত্র ছড়ানো ছিল। কম্পিউটারের স্ক্রিনে গ্রাফ এবং চার্ট দেখা যাচ্ছিল। বিরাজ বললেন, দেখো অরুণ, কোম্পানির অবস্থা খুব খারাপ। গত 1 বছরে আমাদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে। বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইছে। কালকের বোর্ড মিটিংয়ে আমাকে সবাইকে এটা বোঝাতে হবে যে কোম্পানিকে কিভাবে বাঁচানো যেতে পারে। কিন্তু আমি নিজে বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়। অরুণ ফাইলগুলো তুলল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার চোখ দ্রুত পাতাগুলোর ওপর দিয়ে দৌড়াচ্ছিল। সে সংখ্যাগুলো দেখছিল, গণনা করছিল এবং কিছু নোট তৈরি করছিল। প্রায় 1 ঘন্টা পর অরুণ বলল, বিরাজ, আমি সমস্যার মূল খুঁজে পেয়েছি। বিরাজ উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কি? অরুণ একটি ফাইল খুলল এবং তাতে কিছু পাতায় দাগ দিল। দেখুন, এখানে কিছু প্রজেক্টে অনেক বেশি খরচ দেখানো হয়েছে, কিন্তু যখন আমি আসল খরচের সাথে এর তুলনা করি তখন অনেক বড় পার্থক্য দেখা যায়। এই পার্থক্য অন্য কোথাও যাচ্ছে। বিরাজ ফাইলগুলো দেখলেন। তোমার মানে হলো যে এখনও গবন হচ্ছে? অরুণ মাথা নাড়ল। হ্যাঁ, এবং এটা শুধু রাকেশ ভার্মা একা করতে পারেন না, এতে আরও কিছু লোকও জড়িত আছে। দেখুন, এগুলো ক্রয় বিভাগের রেকর্ড। এখানে এমন কিছু জিনিস কেনা হয়েছে যা কখনো কোম্পানিতে আসেইনি, কিন্তু তাদের বিল তৈরি আছে এবং টাকাও দেওয়া হয়েছে। বিরাজের চেহারা রাগে লাল হয়ে গেল। মানে আমার নিজের কোম্পানিতে অনেক লোক মিলে আমাকে লুটছে? অরুণ বলল, এবং এই কাজ খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। এই লোকেরা একটি পুরো নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। কিছু ভুয়ো কোম্পানিও তৈরি করা হয়েছে যাদের নামে বিল কাটা হয়। বিরাট চেয়ারে মাথা ধরে বসে পড়লেন। আমি কত মূর্খ ছিলাম, আমি কখনো এসব বিষয়ে খেয়ালই করিনি। আমি তো শুধু বড় ডিল আর পার্টিতে ব্যস্ত থাকতাম। আমার মনে হতো যে আমার লোকেরা সততার সাথে কাজ করছে। অরুণ সান্ত্বনা দিয়ে বলল, আপনি নিজেকে দোষ দেবেন না। এই লোকেরা খুব ধূর্ত। এরা সব কিছু এত নিখুঁতভাবে করেছে যে কারো সন্দেহও হয়নি। বিরাজ জিজ্ঞেস করলেন, তাহলে এখন আমরা কি করব? অরুণ বলল, আমাদের একটি শক্তিশালী উপস্থাপনা তৈরি করতে হবে। এমন উপস্থাপনা যাতে সব প্রমাণ থাকে, প্রতিটি ভুল লেনদেনের বিবরণ থাকে, প্রতিটি ভুয়া বিলের তথ্য থাকে, এবং সাথে এটাও দেখাতে হবে যে যদি এই গবন বন্ধ করে দেওয়া যায় তবে কোম্পানিকে কিভাবে বাঁচানো যেতে পারে। বিরাজ উৎসাহের সাথে বললেন, তুমি এটা করতে পারবে। অরুণ হাসতে হাসতে বলল, আমরা এটা করতে পারবো, কিন্তু আমাদের কাছে শুধু আজকের রাতটুকু আছে। কাল সকাল 9টায় মিটিং। বিরাজ ঘড়ি দেখলেন, রাত 9টা বেজে গিয়েছিল। তাদের কাছে মাত্র 12 ঘন্টা ছিল। দুজনে কাজ শুরু করে দিলেন। অরুণ সব ফাইল মনোযোগ দিয়ে দেখল, প্রতিটি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করল। বিরাজ কম্পিউটারে উপস্থাপনা তৈরি করতে শুরু করলেন। অরুণ বলতে থাকল এবং বিরাজ তা স্লাইডে ঢোকাতে থাকলেন। রাত 12টার সময় বিরাজের স্ত্রী নীলিমা নিচে এলেন। তিনি দেখলেন যে বিরাজ এবং একটি অচেনা যুবক গভীর আলোচনায় মগ্ন। চারদিকে কাগজপত্র ছড়ানো। নীলিমা জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে এবং ইনি কে? বিরাজ সংক্ষেপে অরুণের ব্যাপারে বললেন।
নীলিমা প্রথমে তো বিশ্বাস করতে পারলেন না, কিন্তু যখন বিরাজ পুরো কাহিনী শোনালেন তখন তার চোখ ভরে এলো। নীলিমা অরুণকে বললেন, তোমার সাথে খুব অন্যায় হয়েছে বাবা, কিন্তু এখন চিন্তা করো না। বিরাজ যখন কিছু প্রতিজ্ঞা করেন তখন তা পূরণ করেই দম নেন। নীলিমা দুজনের জন্য চা এবং নাস্তা বানালেন। তিনি অরুণকে সাহস যোগালেন এবং বিরাজকে কাজে লেগে থাকার জন্য উৎসাহিত করলেন। সারা রাত দুজনে কাজ করতে থাকলেন। অরুণ গত ৩ বছরের সমস্ত লেনদেনের তদন্ত করল। সে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করল, যাতে প্রতিটি গবনের বিবরণ ছিল। সে এটাও দেখালো যে মোট কত টাকা গায়েব হয়েছে এবং কোথায় গেছে। বিরাজ উপস্থাপনায় রঙিন চার্ট এবং গ্রাফ বানালেন। তিনি সমস্ত তথ্য এমনভাবে সাজালেন যাতে যে কেউ বুঝতে পারে। তিনি এটাও দেখালেন যে যদি এই গবন বন্ধ করা যায় এবং সঠিক ব্যবস্থাপনা করা হয় তবে কোম্পানি ৬ মাসে মুনাফায় আসতে পারে। সকাল ৬টার সময় কাজ শেষ হলো। দুজনেই খুব ক্লান্ত ছিলেন, কিন্তু সন্তুষ্টও ছিলেন। তাদের কাছে একটি শক্তিশালী কেস ছিল, প্রমাণের একটি পাহাড় ছিল। বিরাজ অরুণের কাঁধ চাপড়ে বললেন, তুমি কামাল করে দিয়েছ অরুণ, এত রাতে এত কাজ আমি একা কখনো করতে পারতাম না। অরুণ বলল, এই কাজ আমি ৩ বছর ধরে করতে চেয়েছিলাম, আজ অবশেষে আমি সুযোগ পেলাম। আমি রাকেশ ভার্মা এবং তার সঙ্গীদের সবার সামনে উন্মোচিত করতে চাই। বিরাজ বললেন, এখন গিয়ে একটু বিশ্রাম নাও, ২ ঘন্টা পর আমাদের তৈরি হয়ে অফিসে যেতে হবে। আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। অরুণ জিজ্ঞেস করল, বিরাজ আমি মিটিংয়ে আসব, কিন্তু লোকে কি ভাববে? ওরা আমাকে চিনে ফেলবে। বিরাজ হাসতে হাসতে বললেন, ওরা তোমাকে অবশ্যই চিনবে, আর তখনই তো আসল মজা হবে। আমি চাই যে তুমি নিজে তোমার উপস্থাপনা দাও, তুমি নিজে প্রমাণ পেশ করো, এটা তোমার অধিকার। অরুণের চোখে জল এসে গেল। ধন্যবাদ বিরাজ, তুমি আমাকে বিশ্বাস করেছ, তুমি আমাকে এই সুযোগ দিয়েছ। বিরাজ বললেন, আমার ধন্যবাদের প্রয়োজন নেই, শুধু তুমি কালকের মিটিংয়ে তোলপাড় করে দিও। দুজনেই তাদের ঘরে গেল, কিন্তু ঘুম কারও এলো না। দুজনের মনে সকালের মিটিংয়ের চিন্তা চলছিল। বিরাজ ভাবছিলেন যে যখন রাকেশ ভার্মা এবং অন্য অসৎ লোকেরা উন্মোচিত হবে তখন তাদের চেহারা কেমন হবে। আর অরুণ ভাবছিল যে অবশেষে সে ন্যায় বিচার পেতে যাচ্ছে, তার বাবার আত্মা শান্তি পাবে। সকাল ৮টার সময় দুজনেই তৈরি হয়ে নিচে এলেন। বিরাজ নীল রঙের দামি স্যুট পরেছিলেন। অরুণও বিরাজের কাপড়ের মধ্য থেকে একটি স্যুট পরেছিল। দুজনকে একদম পেশাদার এবং আত্মবিশ্বাসে ভরপুর দেখাচ্ছিল। নীলিমা দুজনকে নাস্তা করালেন এবং শুভকামনা জানালেন। আমার দোয়া তোমাদের দুজনের সাথে আছে, যাও এবং সত্যের জয় নিশ্চিত করো। গাড়ি অফিসের দিকে রওনা হলো। পথে অরুণ জানালা দিয়ে বাইরে তাকালো। সেই সব রাস্তা যেখানে সে গাড়ি পরিষ্কার করত, সেই সব মানুষ যারা তাকে নিচু নজরে দেখত। কিন্তু আজ সব কিছু আলাদা ছিল। আজ সে একজন যোদ্ধা ছিল যে নিজের লড়াই লড়তে যাচ্ছিল। বিরাজ বললেন, ঘাবড়ে যেও না অরুণ, আমরা জিতব। অরুণ দৃঢ়তার সাথে বলল, আমার ভয় লাগছে না, আমি শুধু সেই মুহূর্তটির অপেক্ষা করছি যখন রাকেশ ভার্মার আসল মুখ সবার সামনে আসবে। গাড়ি অফিসের গেটে পৌঁছালো। বড় বড় অট্টালিকা, চকচকে কাঁচ। এটাই সেই জায়গা যেখানে একসময় অরুণ কাজ করত, যেখান থেকে তাকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছিল। এবং আজ সে আবার এখানে আসছে, কিন্তু এবার হারার জন্য নয়, জেতার জন্য। বিরাজ এবং অরুণ অফিসের মূল ভবনে প্রবেশ করলেন। রিসেপশনে বসা মেয়েটি যখন অরুণকে দেখল তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে অরুণকে চিনতে পেরেছিল। সে তার সঙ্গীকে কিছু একটা বলল এবং দুজনে ফিসফিস করতে লাগল। বিরাজ তাদের দিকে কোনো মনোযোগ দিলেন না এবং সরাসরি লিফটের দিকে এগিয়ে গেলেন। অরুণ তার পেছনে পেছনে হাঁটছিল, তার বুক দুরুদুরু করছিল। লিফটে আরও কিছু কর্মচারীও ছিল। যখন তারা অরুণকে দেখল তখন সবাই চমকে গেল। কেউ অবিশ্বাসের চোখে তাকালো, কেউ ঘৃণায়, আর কেউ সহানুভূতিতে। একজন কর্মচারী অন্যজনকে নিচু স্বরে বলল, এটি সেই অরুণ না যাকে চুরির অভিযোগে বের করে দেওয়া হয়েছিল? অন্যজন উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এ আবার এখানে কি করছে, তাও আবার মালিকের সাথে? অরুণ নিজের কান বন্ধ করে নিল। সে জানত যে মানুষ কথা বলবে, কিন্তু সে পরোয়া করেনি। সে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। লিফট 12 তলায় থামল, যেখানে বোর্ডরুম ছিল। বিরাজ এবং অরুণ বাইরে বের হলেন। বোর্ডরুমের বাইরে আগে থেকেই অনেক মানুষ জমা হয়েছিল। কোম্পানির সব বড় কর্মকর্তা, বোর্ডের সদস্য এবং কিছু বিনিয়োগকারীও সেখানে ছিলেন। যখন সবাই অরুণকে দেখল তখন পুরো পরিবেশে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর তার উপর স্থির হয়ে গেল। কিছু মানুষের মুখে বিস্ময় ছিল, কারো মুখে রাগ আর কারো মুখে ভয়। রাকেশ ভার্মাও সেখানেই দাঁড়িয়েছিল। যখন সে অরুণকে দেখল তখন তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। সে বুঝে গেল যে কিছু একটা গড়বড় হতে চলেছে। রাকেশ ঘাবড়ানি লুকিয়ে বিরাজকে বলল, স্যার,
এসব কি হচ্ছে? এই ব্যক্তি এখানে কি করছে? আপনি ভুলে গেছেন যে এই কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? বিরাজ শান্ত স্বরে বললেন, আমি কিছু ভুলিনি রাকেশ, বরং এখন আমার অনেক কিছু মনে পড়ে গেছে। চলুন মিটিং রুমে যাই, সব কিছু সেখানেই পরিষ্কার হয়ে যাবে। সবাই বোর্ড রুমে প্রবেশ করলেন। এটি একটি বিশাল ঘর ছিল, যার মাঝখানে একটি লম্বা টেবিল রাখা ছিল। টেবিলের চারদিকে চেয়ার ছিল। ঘরের একটি দেয়ালে বড় স্ক্রিন লাগানো ছিল, যাতে উপস্থাপনা দেখানো হতো। বিরাজ নিজের চেয়ারে বসতে বসতে বললেন, সবাইকে সুপ্রভাত। আমি জানি যে আপনারা সবাই কোম্পানির অবস্থা নিয়ে চিন্তিত। আজ আমি আপনাদের বলবো যে আমাদের কোম্পানি কেন এই অবস্থায় পৌঁছেছে এবং একে কিভাবে ঠিক করা যেতে পারে। তবে তার আগে আমি অরুণ শর্মার পরিচয় দিতে চাই। সবাই অরুণের দিকে তাকালো। অরুণ উঠে দাঁড়ালো। বিরাজ আরও বললেন, অরুণ আমাদের কোম্পানির প্রাক্তন কর্মচারী ছিল। তাকে 3 বছর আগে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার ওপর চুরির অভিযোগ আনা হয়েছিল। কিন্তু এখন আমি জানতে পেরেছি যে সেই অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন ছিল। অরুণকে ফাঁসানো হয়েছিল যাতে আসল চোরদের বাঁচানো যায়। বোর্ডরুমে আবার নিস্তব্ধতা নেমে এলো। রাকেশ ভার্মার অস্থিরতা বাড়তে থাকল। বিরাজ অরুণকে বললেন, অরুণ, তুমি তোমার উপস্থাপনা শুরু করো। অরুণ তার ল্যাপটপ খুলল এবং স্ক্রিনের সাথে যুক্ত করল। প্রথম স্লাইডে বড় অক্ষরে লেখা ছিল, মালহোত্রা ইন্ডাস্ট্রিজ, সত্যের উন্মোচন। অরুণ শুরু করল, সম্মানিত সদস্যবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি যা সম্ভবত আপনাদের চমকে দেবে। গত 3 বছরে আমাদের কোম্পানির যে ক্ষতি হয়েছে তা কোনো বাইরের কারণে নয়, বরং ভেতরের জালিয়াতির কারণে হয়েছে। দ্বিতীয় স্লাইডে একটি চার্ট দেখা গেল, যাতে গত 3 বছরের আর্থিক বিবরণ ছিল। অরুণ বোঝালো, দেখুন, এখানে প্রতি বছর কোম্পানির মুনাফা কমেছে, কিন্তু আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন কিছু বিভাগে খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। তৃতীয় স্লাইডে বিশেষ কিছু বিভাগের খরচের বিবরণ ছিল। অরুণ বলল, এই দেখুন, খরিফ বিভাগের খরচ প্রতি বছর শতকরা 20% বেড়েছে, কিন্তু আমাদের উৎপাদন ততটা বাড়েনি। প্রশ্ন হলো, এই অতিরিক্ত খরচ কোথায় গেল? চতুর্থ স্লাইডে কিছু বিলের ছবি ছিল। অরুণ বোঝালো, এগুলি কিছু বিল যা ক্রয় বিভাগ পাশ করেছে। এই বিল অনুযায়ী কোম্পানি কিছু মেশিন এবং কাঁচামাল কেনাকাটা করেছে, কিন্তু যখন আমি গুদামের রেকর্ডের সাথে মিলিয়ে দেখলাম, তখন জানতে পারলাম যে এই মালামাল কখনো গুদামে আসেইনি। বোর্ডের সদস্যদের মধ্যে গুঞ্জন শুরু হলো। সবাই একে অপরের দিকে তাকালেন। অরুণ এগিয়ে গিয়ে বলল, আমি যখন এই বিলগুলো গভীরভাবে তদন্ত করলাম, তখন জানতে পারলাম যে যেসব কোম্পানি থেকে এই মালামাল কেনা হয়েছে সেগুলো আসলে ভুয়া। তাদের কোনো অফিস নেই, কোনো কারখানা নেই, শুধু কাগজে কলমে একটি নাম আছে। পঞ্চম স্লাইডে সেই ভুয়া কোম্পানিগুলোর তালিকা ছিল। অরুণ বলল, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এইসব ভুয়া কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে। ষষ্ঠ স্লাইডে একটি ব্যাংক স্টেটমেন্টের ছবি ছিল। অরুণ জুম করে দেখালো যে অ্যাকাউন্টটি কার নামে। যখন সবাই সেই নাম দেখল, তখন পুরো ঘরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সেই নাম ছিল রাকেশ ভার্মা। রাকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ল, এসব মিথ্যা, একদম মিথ্যা, এগুলি সব সাজানো প্রমাণ। অরুণ শান্তভাবে বলল, রাকেশ সাহেব, এখনও অনেক কিছু বাকি আছে, একটু ধৈর্য ধরুন। সপ্তম স্লাইডে কিছু ইমেলের ছবি ছিল। অরুণ বোঝালো, এই ইমেলগুলো আমি কোম্পানির সার্ভার থেকে পেয়েছি। এতে নাকেশ সাহেব এবং ক্রয় বিভাগের প্রধান মনোজ কুমারের মধ্যে কথোপকথন আছে। এই ইমেলে পরিষ্কারভাবে লেখা আছে কিভাবে ভুয়া বিল বানাতে হবে এবং টাকা কিভাবে ভাগ করে নিতে হবে। মনোজ কুমারও সেখানেই বসেছিল। তার চেহারা একদম সাদা হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ বেরোলো না। অরুণ অষ্টম স্লাইড দেখালো, এই দেখুন, গত 3 বছরে মোট 8 কোটি টাকার গবন হয়েছে। এই টাকা ধীরে ধীরে আলাদা আলাদা উপায় বের করা হয়েছে। কখনো ভুয়া বিলের মাধ্যমে, কখনো ভুয়া কর্মচারীদের বেতনের নামে, কখনো ভুয়া প্রজেক্টের খরচের নামে। নবম স্লাইডে একটি নেটওয়ার্ক ডায়াগ্রাম ছিল। অরুণ বোঝালো, এবং এই কাজটি শুধু 2 জন মানুষ করেনি, এতে পুরো একটি নেটওয়ার্ক জড়িত আছে। রাকেশ বর্মা অর্থ বিভাগের প্রধান হিসাবে সবকিছু দেখতেন, মনোজ কুমার ক্রয় বিভাগে ভুয়া অর্ডার বানাতেন, হিসাব বিভাগে রমেশ গুপ্ত ভুয়া বিল পাশ করতেন, আর মানব সম্পদ বিভাগে সুরেশ পাণ্ডে ভুয়া কর্মচারীদের নাম যোগ করতেন। অরুণ যেমন যেমন নাম নিতে থাকল, তেমন তেমন সেই লোকেদের চেহারা ফ্যাকাশে হতে থাকল। কিছু লোক তাদের চেয়ার থেকে উঠে পালানোর চেষ্টা করতে লাগল। বিরাজ কড়া গলায় বললেন, কেউ কোথাও যাবে না, সবাই নিজের জায়গায় বসে থাকুন। তিনি তার নিরাপত্তা প্রধানকে ইশারা করলেন। নিরাপত্তা রক্ষীরা সব দরজা বন্ধ করে দিল। অরুণ 10ম স্লাইড দেখালো, আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। 3 বছর আগে যখন আমি এই জালিয়াতি ধরে ফেলি এবং এর রিপোর্ট তৈরি করি, তখন রাকেশ সাহেব তা জেনে যান। তিনি আমাকে তার কেবিনে ডাকেন এবং আমার ফাইলটি ছিনিয়ে নেন। তারপর তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমাকে কোম্পানি থেকে বের করে দেন। অরুণ একাদশ স্লাইড দেখালো, যাতে সেই সময়ের কিছু ছবি এবং নথিপত্র ছিল। এই দেখুন,
এটি সেই রিপোর্ট যা আমি 3 বছর আগে তৈরি করেছিলাম, আর এগুলি সেই মিথ্যা প্রমাণ যা রাকেশ সাহেব আমার বিরুদ্ধে বানিয়েছিলেন। রাকেশ এখন পুরোপুরি ঘাবড়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি সব মিথ্যে বলছো, আমি কিছু করিনি, এটি আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। বিরাজ বললেন, রাকেশ থামো, আর মিথ্যে বলো না, আমাদের কাছে সব প্রমাণ আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, ইমেল আছে, বিল আছে, সব কিছু আছে। অরুণ দ্বাদশ এবং শেষ স্লাইড দেখালো। আর এখন সবচেয়ে ভালো খবর, যদি আমরা এই জালিয়াতি বন্ধ করি এবং সঠিক ব্যবস্থাপনা করি তবে কোম্পানিকে বাঁচানো সম্ভব। আমি একটি পরিকল্পনা তৈরি করেছি। যদি আমরা এই পরিকল্পনা কার্যকর করি তবে 6 মাসের মধ্যে কোম্পানি মুনাফায় চলে আসবে। স্লাইডে একটি বিস্তারিত পরিকল্পনা ছিল, যাতে কোম্পানিকে বাঁচানোর সব পদক্ষেপ বলা হয়েছিল। বিরাজ দাঁড়িয়ে বললেন, সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, এখন আপনারা সবকিছু দেখেছেন। আমি প্রস্তাব রাখছি যে রাকেশ ভার্মা এবং তার সব সঙ্গীদের অবিলম্বে পদ থেকে সরানো হোক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বোর্ডের সব সদস্য এক স্বরে বললেন, আমরা একমত। বিরাজ তার সহকারীকে বললেন, পুলিশকে ডাকো। রাকেশ শেষ চেষ্টা হিসাবে বলল, স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। বিরাজ কড়া গলায় বললেন, তুমি শুধু কোম্পানির টাকা চুরি করনি রাকেশ, তুমি একজন নিরপরাধ যুবকের জীবন ধ্বংস করে দিয়েছ। তুমি তার বাবার মৃত্যুর কারণ হয়েছ। এখন তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে। পুলিশ এলো এবং রাকেশ ভার্মা, মনোজ কুমার, রমেশ গুপ্ত এবং সুরেশ পাণ্ডেকে গ্রেপ্তার করল। যখন তাদের নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুরো অফিসের কর্মচারীরা তা দেখছিল। অরুণের চোখে জল ছিল, কিন্তু এই জল দুঃখের নয়, বরং আনন্দ এবং স্বস্তির ছিল। অবশেষে সে ন্যায় বিচার পেয়েছিল। পুলিশ যখন রাকেশ ভার্মা এবং তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিল তখন পুরো অফিসে আলোচনার ঝড় উঠেছিল। কর্মচারীরা ছোট ছোট দলে দাঁড়িয়ে আজকের ঘটনা নিয়ে কথা বলছিল। কিছু মানুষ অবাক ছিল, কিছু খুশি, আর কিছু লজ্জিত যে তারা কখনো অরুণকে বিশ্বাস করেনি। বোর্ডরুমে এখন শুধু বিরাজ, অরুণ এবং বোর্ডের কিছু বরিষ্ঠ সদস্য বাকি ছিলেন। সবার চেহারার স্বস্তির ছাপ ছিল। একজন বোর্ড সদস্য, সত্যনারায়ণজি, যিনি কোম্পানির সবচেয়ে পুরনো এবং সম্মানিত সদস্যদের একজন, অরুণের কাছে এলেন। সত্যনারায়ণজি অরুণের হাত ধরলেন এবং বললেন, বাবা, আমার খুব লজ্জা লাগছে। আমরা তোমাকে বিশ্বাস করিনি, আমরা তোমার কথা শোনার চেষ্টাও করিনি। তুমি যে কষ্ট পেয়েছ তার জন্য আমি ক্ষমা চাইছি। অরুণ মাথা নিচু করে বলল, আপনি ক্ষমা চাইবেন না। আপনাদের তখন যা দেখানো হয়েছিল আপনারা তাই দেখেছেন। রাকেশ খুব চতুরতার সাথে তার খেলা খেলেছিল, আপনাদের কোনো ভুল ছিল না। অন্য একজন বোর্ড সদস্য মীরা দেশাই বললেন, না অরুণ, আমাদের ভুল ছিল, আমাদের তোমাকেও নিজের কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল। আমরা একতরফা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা ভুল ছিল। বিরাজ মাঝখানে বললেন, এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আমাদের সামনে তাকাতে হবে, কোম্পানিকে সামলাতে হবে এবং এর জন্য আমাদের সঠিক মানুষের প্রয়োজন। তিনি অরুণের দিকে তাকালেন এবং বললেন, অরুণ, আমি চাই তুমি এই কোম্পানিতে ফিরে এসো, তবে এবার জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে নয়, আমি তোমাকে কোম্পানির চিফ স্ট্র্যাটেজি অফিসার বানাতে চাই। অরুণ চমকে গেল, কি? কিন্তু বিরাজ, এটা তো অনেক বড় পদ। বিরাজ হাত তুলে তাকে থামালেন। তুমি এর যোগ্য অরুণ। তুমি গত রাতে যে কাজ করেছ তা যে কোনো অভিজ্ঞ কর্মকর্তার চেয়ে ভালো ছিল। তুমি শুধু সমস্যাটিই ধরনি, বরং সমাধানও দিয়েছ। তোমার কাছে সেই দূরদর্শিতা আছে যা একজন চিফ স্ট্র্যাটেজি অফিসারের থাকা উচিত। সত্যনারায়ণজি বললেন, আমি বিরাজের কথার সাথে একমত। অরুণ, তুমি এই দায়িত্ব সামলাতে পারবে, আমরা সবাই তোমার সাথে আছি। অরুণের চোখে আবার জল এসে গেল। আমি জানি না কি বলবো। 3 বছর আগে আমাকে এখান থেকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছিল। আজ আপনারা আমাকে এত বড় সম্মান দিচ্ছেন, এটি সব স্বপ্নের মতো লাগছে। বিরাজ হাসতে হাসতে বললেন, এটি স্বপ্ন নয় অরুণ, এটি বাস্তবতা, এবং তুমি এটি তোমার পরিশ্রম, সততা এবং প্রতিভা দিয়ে অর্জন করেছ। মীরা দেশাই জিজ্ঞেস করলেন, তাহলে অরুণ, তুমি কি এই প্রস্তাব গ্রহণ করছো? অরুণ গভীর শ্বাস নিল। তার মাথায় গত 3 বছরের স্মৃতি ভেসে উঠল। সেই দিনগুলো যখন সে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত, সেই রাতগুলো যখন সে রাস্তায় শীতে কাঁপত, সেই মুহূর্তগুলো যখন মানুষ তাকে নিচু নজরে দেখত। এবং তারপর তার বাবার কথা মনে পড়ল, তার সেই শেষ বার্তা যা তিনি হাসপাতালে বলেছিলেন, বাবা, হার মেনো না, সত্যের জয় সবসময় হয়। অরুণ মাথা তুলল এবং দৃঢ়তার সাথে বলল, হ্যাঁ, আমি এই দায়িত্ব গ্রহণ করছি এবং আমি ওয়াদা করছি যে আমি আমার পুরো শক্তি এবং সততা গিয়ে এই কোম্পানির সেবা করব। সবাই তালি বাজালো। বিরাজ অরুণকে বুকে জড়িয়ে ধরলেন। পরবর্তী কয়েক ঘন্টায় অনেক কিছু ঘটল। কোম্পানিতে একটি জরুরি সভা ডাকা হলো, যাতে সব বিভাগের প্রধানদের ডাকা হলো।
বিরাজ সবার সামনে পুরো সত্য তুলে ধরলেন। তিনি রাকেশ এবং তার সঙ্গীদের জালিয়াতি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললেন। শুরুতে কিছু মানুষ বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন বিরাজ প্রমাণ দেখালেন তখন সবাই স্তব্ধ হয়ে গেল। অনেক পুরনো কর্মচারীর অরুণকে মনে ছিল। তাদের খারাপ লাগল যে তারা তাকে বিশ্বাস করেনি। বিরাজ বললেন, সহকর্মীরা, আজ থেকে আমরা এক নতুন শুরু করছি। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছতা এবং সততার সাথে নেওয়া হবে। আর এই নতুন সফরে আমাদের নেতৃত্ব দেবেন অরুণ শর্মা, আমাদের নতুন চিফ স্ট্র্যাটেজি অফিসার। পুরো হলে করতালিতে মুখরিত হয়ে উঠল। অরুণ মঞ্চে এলো। সে সবাইকে দেখল। কিছু চেহারা পরিচিত ছিল, কিছু নতুন, কিন্তু সবার চোখে আশা ছিল। অরুণ বলল, সহকর্মীরা, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। 3 বছর আগে আমি এই কোম্পানিতেই কাজ করতাম। আমি এই কোম্পানিকে খুব ভালোবাসতাম। যখন আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমার বুক ফেটে গিয়েছিল, কিন্তু আমি হার মানিনি। আমি জানতাম যে একদিন সত্য সামনে আসবে। সে আরও বলল, আজ সেই দিনটি এসে গেছে। কিন্তু এটি শুধু আমার জয় নয়, এটি সেই সব মানুষের জয় যারা সততা এবং পরিশ্রমে বিশ্বাস রাখে। এখন আমাদের মিলে এই কোম্পানিকে আবার দাঁড় করাতে হবে, এবং আমি কথা দিচ্ছি যে আমরা তা করতে পারব। অরুণ তার পরিকল্পনা সম্পর্কে বলল। সে বোঝালো কিভাবে আগামী 6 মাসের মধ্যে কোম্পানিকে মুনাফায় আনা সম্ভব। তার পরিকল্পনা খুব স্পষ্ট এবং বাস্তবসম্মত ছিল। সবাই খুব মনোযোগ দিয়ে শুনল। সভার পর অনেক পুরনো সহকর্মী অরুণের কাছে এলেন। কেউ তার কাছে ক্ষমা চাইলেন, কেউ অভিনন্দন জানালেন, আর কেউ শুধু তার হাত ধরে নিজের আবেগ প্রকাশ করলেন। একজন পুরনো সহকর্মী প্রিয়া চোখে জল নিয়ে বলল, অরুণ, আমাকে মাফ করে দিও। সেদিন যখন তোমাকে বের করে দেওয়া হচ্ছিল আমিও সেখানে ছিলাম। আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমার ভয় ছিল যে আমারও চাকরি চলে যাবে। অরুণ তার হাত ধরল এবং বলল, প্রিয়া, আমি তোমাকে বুঝতে পারছি। তোমার কোনো ভুল ছিল না। এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমাদের সবাইকে মিলে সামনে এগিয়ে যেতে হবে। বিকেল নাগাদ অফিসের পরিবেশ বদলে গিয়েছিল। যে হতাশা এবং ভয় ছিল তা গায়েব হয়ে গিয়েছিল। এখন এক নতুন আশা এবং উৎসাহ ছিল। বিরাজ অরুণকে তার কেবিনে ডাকলেন। অরুণ, আজ থেকে এই কেবিনটি তোমার। এটি অর্থ বিভাগের প্রধানের কেবিন ছিল, কিন্তু এখন থেকে এখানে চিফ স্ট্র্যাটেজি অফিসার বসবেন। অরুণ কেবিনটি দেখল। এটি বড় এবং সুন্দর কেবিন ছিল। বড় জানালা দিয়ে পুরো শহর দেখা যাচ্ছিল। কিন্তু অরুণের কাছে এটি শুধু একটি কেবিন ছিল না, এটি তার পরিশ্রম, সংগ্রাম এবং সত্যের প্রতীক ছিল। বিরাজ বললেন, অরুণ, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তুমি আমাকে দেখিয়েছ যে আসল মূল্য পোশাকে বা পদে নয়, বরং চরিত্রে এবং যোগ্যতায় থাকে। আমি একজন অহংকারী মানুষ ছিলাম। আমার মনে হতো আমি সব জানি, কিন্তু তুমি আমার চোখ খুলে দিয়েছ। অরুণ বলল, বিরাজ, তুমিও তো আমাকে অনেক কিছু দিলে। তুমি আমার উপর বিশ্বাস করলে যখন পুরো পৃথিবী আমাকে প্রতারক মনে করেছিল। তুমি আমাকে এই সুযোগ দিলে। আমি এর জন্য সবসময় তোমার কাছে কৃতজ্ঞ থাকব। বিরাজ হাসতে হাসতে বললেন, এটি তো শুধু শুরু বন্ধু। এখন আমাদের মিলে অনেক কিছু করতে হবে। তবে আজ রাতে আমরা উদযাপন করব। চলো আমার বাড়ি। নীলিমা তোমার জন্য বিশেষ রান্না করছেন। দুজনে অফিস থেকে বের হলেন। বাইরে সন্ধ্যা হয়ে এসেছিল। রাস্তায় আলো জ্বলে উঠেছিল। যখন তারা গাড়িতে বসলেন তখন অরুণ জানালা দিয়ে বাইরে তাকালো। সেই সব রাস্তা যেখানে সে কিছুদিন আগে পর্যন্ত গাড়ি পরিষ্কার করত। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। গাড়ি বিরাজের বাংলোয় পৌঁছালো। নীলিমা দরজায় দাঁড়িয়েছিলেন। যখন তিনি অরুণকে দেখলেন তখন তার চোখে আনন্দের জল এসে গেল। নীলিমা অরুণকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আমি জানতাম যে তুমি জিতবে। সত্যের সব সময় জয় হয়। খাবারের টেবিলে হরেক রকমের পদ সাজানো ছিল। বিরাজ, নীলিমা এবং অরুণ একসাথে বসে খাবার খেলেন। কথা চলল, হাসি ঠাট্টা চলল। এটি একটি পরিবারের মতো ছিল। খাবার পর বিরাজ বললেন, অরুণ, আরও একটি কথা আছে। তোমার মা কোথায় থাকেন? অরুণ বলল, তিনি এখনও গ্রামেই আছেন। তার শরীর ভালো থাকে না। আমি মাসে একবার তার সাথে দেখা করতে যাই। বিরাজ বললেন, কালই তাকে শহরে নিয়ে এসো। আমি তোমার জন্য একটি ভালো এলাকায় একটি ফ্ল্যাটের ব্যবস্থা করেছি। তুমি এবং তোমার মা সেখানে থাকতে পারবেন এবং তার চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে। অরুণের গলায় আবেগের ঢেউ আছড়ে পড়ল। বিরাজ, তুমি অনেক বেশি করছো। বিরাজ বললেন, এটি বেশি নয় অরুণ, এটি তো অনেক কম তার তুলনায় যা তুমি আমাদের জন্য করেছ। আর তাছাড়া এখন আমরা পরিবার। কয়েকদিন পর অরুণের মা শহরে এলেন। যখন তিনি নিজের ছেলেকে এই অবস্থানে দেখলেন তখন তিনি কেঁদে ফেললেন। তিনি ভগবানের কাছে শুকরিয়া আদায় করলেন যে অবশেষে তার ছেলে ন্যায় বিচার পেয়েছে। অরুণ তার মায়ের চিকিৎসা শহরের সবচেয়ে ভালো হাসপাতালে করালো। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হতে লাগল।
কোম্পানিতেও জিনিসগুলো দ্রুত বদলাচ্ছিল। অরুণ তার পরিকল্পনার কাজ শুরু করে দিল। সে কিছু নতুন এবং সৎ মানুষকে টিমে অন্তর্ভুক্ত করল। পুরনো দুর্নীতিগ্রস্ত পদ্ধতিগুলো বদলানো হলো, স্বচ্ছতা আনা হলো। 3 মাসেই ফল দেখা যেতে লাগল। কোম্পানির খরচ কমল, মুনাফা বাড়তে লাগল, বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরে এলো। 6 মাস পর যেমন অরুণ কথা দিয়েছিল, কোম্পানি আবার মুনাফায় ফিরে এলো। বোর্ডের মিটিংয়ে যখন এটি ঘোষণা করা হলো, তখন সবাই দাঁড়িয়ে অরুণের প্রশংসা করল। বিরাজ বললেন, সহকর্মীরা, এটি অরুণের পরিশ্রম এবং দূরদর্শিতার ফল। সে শুধু কোম্পানিকে বাঁচায়নি, বরং আমাদের সঠিক পথও দেখিয়েছে। কিন্তু অরুণের জন্য এটি ছিল শুধু শুরু। তার মনে আরও একটি স্বপ্ন ছিল। একদিন সে বিরাজকে বলল, বিরাজ, আমি একটি ফাউন্ডেশন শুরু করতে চাই। বিরাজ জিজ্ঞেস করলেন, কী ধরনের ফাউন্ডেশন? অরুণ বলল, এমন একটি ফাউন্ডেশন যা দরিদ্র এবং মেধাবী যুবকদের সাহায্য করবে, যা তাদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ দেবে। আমি চাই না অন্য কাউকে সেই কষ্ট ভোগ করতে হোক যা আমি করেছি। বিরাজের চোখ উজ্জ্বল হয়ে উঠল। এটি খুব ভালো চিন্তা। আমি তোমার সাথে আছি। আমরা মিলে মালহোত্রা শর্মা ফাউন্ডেশন শুরু করব। কয়েক মাস পর ফাউন্ডেশন শুরু হলো। এর উদ্দেশ্য ছিল দরিদ্র অথচ মেধাবী যুবকদের বৃত্তি দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের ভালো কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা। প্রথম বছরেই ফাউন্ডেশন 100 জন যুবককে সাহায্য করল। অরুণ নিজে প্রতিটি যুবকের সাথে দেখা করত, তাদের গল্প শুনত এবং তাদের উৎসাহিত করত। একদিন এক যুবক অরুণের সাথে দেখা করতে এলো। তার নাম ছিল রোহিত। সে খুব দরিদ্র পরিবারের ছিল, কিন্তু পড়াশোনায় খুব তুখর ছিল। তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হতো, কিন্তু টাকা ছিল না। অরুণ রোহিতের গল্প শুনল। তাকে নিজেরই প্রতিচ্ছবি মনে হলো। সে রোহিতকে পুরো বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। যখন রোহিত যাচ্ছিল, তখন অরুণ তার কাঁধে হাত রেখে বলল, রোহিত, মনে রাখবে, দারিদ্র্য কোনো অভিশাপ নয়, এটি শুধু একটি পরিস্থিতি। তোমার আসল শক্তি তোমার প্রতিভা এবং পরিশ্রম। কখনো হার মেনো না। রোহিতের চোখে জল এসে গেল। স্যার, আপনি আমার কাছে ভগবানের মতো। অরুণ হাসতে হাসতে বলল, আমি ভগবান নই রোহিত, আমি তোমার মতোই একজন সাধারণ মানুষ, যাকে একসময় অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। কিন্তু আমি হার মানিনি এবং তোমাকেও মানলে চলবে না। বিকেলে যখন অরুণ তার অফিসে বসেছিল, তখন সে জানালা দিয়ে বাইরে তাকালো। সূর্য ডুবছিল এবং আকাশে লাল ও কমলা রং ছড়িয়েছিল। তার বাবার কথা মনে পড়ল। সে মনে মনে বলল, বাবা, আমি তা করে দেখিয়েছি যা আপনি চেয়েছিলেন। আমি হার মানিনি, সত্যের জয় হয়েছে। সেই সময় বিরাজও অফিসে এলেন। তিনি দেখলেন যে অরুণ জানালার বাইরে তাকিয়ে আছে। বিরাজ জিজ্ঞেস করলেন, কি ভাবছ? অরুণ হাসতে হাসতে বলল, শুধু এটাই ভাবছিলাম যে জীবন কত অদ্ভুত। কিছুদিন আগে পর্যন্ত আমি রাস্তায় গাড়ি পরিষ্কার করছিলাম, আর আজ আমি এই বড় কেবিনে বসে আছি। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো, এখন আমি অন্যদের জীবন বদলাতে সাহায্য করতে পারছি। বিরাজ বললেন, তোমার গল্প সবার জন্য অনুপ্রেরণা। অরুণ, তুমি প্রমাণ করে দিয়েছ যে যোগ্যতা এবং সততা কখনো লুকিয়ে থাকে না। যত মুশকিলই আসুক, সত্য একদিন অবশ্যই সামনে আসে। অরুণ বলল, আর তুমিও তো আমাকে অনেক কিছু শিখিয়েছ, যে কাউকে তার বাইরের রূপ দিয়ে বিচার করা উচিত নয়। আসল হিরে কখনো কখনো ফুটপাথের ধুলোতেও লুকিয়ে থাকে। বিরাজ হাসতে হাসতে বললেন, এটা তো আমি তোমার থেকে শিখেছি বন্ধু। দুজনে একে অপরের দিকে তাকালেন এবং হাসলেন। এটি শুধু একজন বিজনেসম্যান এবং তার কর্মচারীর সম্পর্ক ছিল না, এটি 2 বন্ধুর সম্পর্ক ছিল, যারা একসাথে বিপদের মোকাবিলা করেছিল এবং জয় হাসিল করেছিল। কয়েক মাস পর একটি বড় অনুষ্ঠানে অরুণকে বছরের সবচেয়ে প্রভাবশালী তরুণ উদ্যোক্তার পুরস্কার দেওয়া হলো। যখন সে মঞ্চে গেল, তখন পুরো হল করতালিতে ফেটে পড়ল। অরুণ তার ভাষণে বলল, এই পুরস্কার শুধু আমার নয়, এটি সেই সব মানুষের যারা আমার ওপর বিশ্বাস করেছেন। বিরাজ মালহোত্রার, যিনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, আমার মায়ের, যিনি সবচেয়ে কঠিন সময়েও আমার সাথ ছাড়েননি, এবং আমার বাবার, যিনি আমাকে শিখিয়েছেন যে সত্যের পথে চলাই আসল সফলতা। সে আরও বলল, আমি সেই সব তরুণদের বলতে চাই যারা আজ সমস্যায় জর্জরিত, হার মেনো না। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, নিজের পরিশ্রম এবং সততার ওপর বিশ্বাস রাখো। একদিন অবশ্যই তোমার সময় আসবে। পুরো হল দাঁড়িয়ে তালি বাজাতে লাগল। বিরাজ এবং নীলিমাও সেখানে ছিলেন। নীলিমার চোখে আনন্দের জল ছিল। অনুষ্ঠানের পর যখন সবাই চলে যাচ্ছিল, তখন একজন বৃদ্ধ ব্যক্তি অরুণের কাছে এলেন। ইনি সেই বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি সেদিন পার্কে বিরাজকে বলেছিলেন যে অরুণ কোথায় মিলবে। বৃদ্ধ ব্যক্তি হাসতে হাসতে বললেন, বাবা, আমি জানতাম যে তুমি একদিন অনেক বড় হবে।
আমি তোমাকে সেই পার্কে রোজ পড়তে দেখেছি। তোমার চোখে একটি আলাদা উজ্জ্বলতা ছিল। অরুণ তার পা ছুঁয়ে বলল, দাদাজি, আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। রাতে যখন অরুণ তার বাড়ি পৌঁছাল, তখন তার মা তার অপেক্ষা করছিলেন। তিনি পুরস্কারটি দেখলেন এবং অরুণকে জড়িয়ে ধরলেন। মা বললেন, বাবা, তোমার বাবা এটি দেখলে খুব খুশি হতেন। তুমি তার নাম উজ্জ্বল করেছ। অরুণ বলল, মা, এটি সব আপনার এবং বাবার পরিশ্রমের ফল। আপনারা দুজনেই আমাকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন, সততার গুরুত্ব বুঝিয়েছেন। মা আশীর্বাদ দিয়ে বললেন, সবসময় এমনই থেকো বাবা। সফলতা পেয়েছ বলে অহংকার করো না। মনে রাখবে, আসল মহত্ব বিনম্রতায় থাকে। অরুণ ওয়াদা করল, মা, আমি কখনো ভুলব না যে আমি কোথা থেকে এসেছি। সফলতা যত বেশি আসুক, আমি সবসময় মাটির সাথে মিশে থাকব। এবং অরুণ তার ওয়াদা পালন করল। সে যত উঁচুতে উঠল, ততই বিনম্র হতে থাকল। সে কখনো তার সফলতার অহংকার করেনি, সবসময় অন্যদের সাহায্য করত। মালহোত্রা ইন্ডাস্ট্রিজ নতুন উচ্চতা ছুঁতে লাগল, কিন্তু এখন এটি শুধু টাকা উপার্জনের কোম্পানি ছিল না। এটি এমন একটি কোম্পানি হয়ে উঠল যা সমাজের সেবাও করত, যা দরিদ্র যুবকদের সুযোগ দিত, যা সততা এবং স্বচ্ছতায় বিশ্বাস করত। বিরাজও বদলে গিয়েছিলেন। তিনি এখন আর সেই অহংকারী মানুষ ছিলেন না যা একসময় ছিলেন। এখন তিনি একজন দায়িত্ববান এবং সংবেদনশীল ব্যক্তি ছিলেন, যিনি নিজের কোম্পানির প্রতিটি কর্মচারীর পরোয়া করতেন। অনেক বছর পর যখন বিরাজ বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি অরুণকে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার বানিয়ে দিলেন। এটি একটি স্বাভাবিক সিদ্ধান্ত ছিল, কারণ অরুণ প্রমাণ করেছিল যে সেই দায়িত্বের যোগ্য। অরুণ কোম্পানির হাল ধরল এবং তাকে আরও এগিয়ে নিয়ে গেল, কিন্তু সে কখনো ভুলল না যে সে কোথা থেকে এসেছিল। প্রতি বছর সে সেই পার্কে যেত যেখানে একসময় সে বই পড়ত। সেখানে সে দরিদ্র শিশুদের বই বিলি করত এবং তাদের উৎসাহিত করত। এই গল্প শুধু অরুণ আর বিরাজের ছিল না, এটি প্রতিটি সেই মানুষের গল্প যে সমস্যার সাথে লড়াই করে, যে হার মানে না, যে সত্য এবং সততায় বিশ্বাস রাখে। এই গল্প প্রমাণ করে যে যোগ্যতা এবং চরিত্র কখনো লুকিয়ে থাকে না। দেরিতে হলেও তারা অবশ্যই পরিচিতি পায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো মানুষের আসল দাম তার পোশাকে বা তার আর্থিক অবস্থায় নয়, বরং তার দক্ষতা এবং সততায় থাকে। কারণ আসল হীরা সব সময় চমকায়, তা সে যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই জীবনের সত্য দেখানো গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে এক নতুন শিক্ষার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং এগিয়ে যান। ধন্যবাদ।